নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জঙ্গিবাদের জারদ সন্তান আবার নতুন করে ভারত বিরোধিতার অস্ত্রে শান দিতে শুরু করেছেন। হতবীর্য এই বৃদ্ধের রন্ধ্রে রন্ধ্রে ভারত বিরোধিতা এবং একই সঙ্গে মৌলবাদীদের ইশারায় নাচার প্রবণতা। কার কথা বলছি আপনাদের বুঝতে বোধহয় অসুবিধা হচ্ছে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপারের কথা বলছি, যে বাটপার সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে একটা দেশের সরকারের মাথায় বসেছেন, অনির্বাচিত অগণতান্ত্রিক পদ্ধতিতে। এই বৃদ্ধ কোনোদিন ভোটে দাঁড়াননি, তার নামে একটা ব্যালটও কাস্ট হয়নি। সারা জীবন অ্যাডভাইজার পদই তো সামলেছেন। 60 বছর বয়সে পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ছিল আইন অনুযায়ী, কিন্তু ওই যে কথা আছে না, দেহত্যাগ না করলে পদত্যাগ নয়, এই কথাটা অন্তর থেকে বিশ্বাস করে এই সুদী বৃদ্ধ। তাই 71 বছর পর্যন্ত পদে ছিল। আদালত যখন বলল সরতে হবে, তখন আবার আপিল মামলা দাখিল করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ভদ্রলোকের উপর 650 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ ছিল। ক্ষমতায় এসে সবার আগে সে দুটো কাজ করেছে। নিজের উপর যে ধার্য কর ছিল সরকারের, সেই কর মুকুব করেছে এবং নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কোনো কর দেবে না, এটা নিশ্চিত করেছে। তার সাফল্যের খতিয়ান যদি 8 মাস ধরে দেখতে হয়, ইউনূসের সাফল্যের মুকুটে এ দুটো পালক। এবার আসি কেন এই কথাগুলো বললাম। সম্প্রতি চীনে গিয়েছিল ইউনূস, শি জিনপিং এর সঙ্গে কথা হয়েছে। সেখানে বেজিং এ অনেক লম্বা চওড়া কথা বলেছেন, সম্ভবত চীনের শিল্পপতি বা সিইওদের সঙ্গে একটা মিটিং এ। সেখানে বলেছেন কি, 7 সিস্টার আমাদের 7 সিস্টার ল্যান্ডলক স্টেট, আর ভারত মহাসাগরের ওই অঞ্চলের একমাত্র কাস্টোডিয়ান বাংলাদেশ। তাই চীনকে ব্যবসা সম্প্রসারণের জন্য ওই অঞ্চলটা তিনি ছেড়ে দিতে চান। ভাবখানে এমন যে 7 সিস্টার ল্যান্ডলক বলে ভারতকে সম্পূর্ণভাবে বাংলাদেশের কোস্ট লাইনের উপর নির্ভর করতে হবে এবং ভারত মহাসাগরের ওই অঞ্চলের একমাত্র কাস্টোডিয়ান নাকি বাংলাদেশ। হ্যাঁ, 7 সিস্টার ল্যান্ডলক স্টেট, তো ভারতবর্ষের যে কোস্ট লাইন সেটা বাংলাদেশের থেকে অন্তত 10 গুণ বেশি। সারা ভারতবর্ষে কোস্ট লাইন অ্যাক্সেস করতে পারে 7 সিস্টার। ইউনূসের চিন্তা করার কোনো দরকার নেই। আসলে ওর যে উপদেষ্টা প্রধান সহকারী, সেটা ফেসবুক পোস্ট করেছিল না, ভারতের 7 সিস্টার পশ্চিমবঙ্গের একটা অংশ নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র, নতুন বন্দোবস্ত, এটা না হলে নাকি বাংলাদেশের স্বাধীনতার কোনো অর্থ হয় না। ইউনূসের ভাষায় যে যুবা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, এই দেখুন পরিকল্পনা সামনে চলে এলো। 7 সিস্টার নিয়ে কি নজর, 7 সিস্টারে সন্ত্রাসবাদী হামলার কি পরিকল্পনা, জসিমউদ্দিন রহমানি থেকে পাকিস্তান আইএসআই ডিজি, সবার লক্ষ্য 7 সিস্টার। যদি ওখানে হানা দেওয়া যায়, যদি ওখানে টার্মোয়েল ক্রিয়েট করা যায়, এটাই হচ্ছে ইউনূসের লক্ষ্য। এবং ভারত বিরোধিতার স্বরকে কিভাবে উচ্চগ্রামে তোলা যায়, এই সুদী বৃদ্ধ সেটা জানে। 22 এপ্রিল পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ওদের বিদেশ মন্ত্রী ইশাক দার আসবেন। আচ্ছা, পাকিস্তানে বিগত কয়েক বছরে কজন রাষ্ট্রপ্রধান সফর করেছেন
আমি যতদূর জানি সম্প্রতি বেলারুসের আলেকজান্ডার লুকাশেঙ্কো গিয়েছিলেন, সেই সময় আবার পাকিস্তান জুড়ে অশান্তি চলছিল, ইমরান খানের দলের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। আর কেউ এর মধ্যে পাকিস্তান ভিজিট করেছে কিনা আমার জানা নেই। পশ্চিম দুনিয়া তো পাকিস্তানকে ব্রাত্য করে রেখেছে, কিন্তু ইউনূস চায় পাকিস্তানের কোলে বসে নাচবো। পাকিস্তান একটা ধর্মান্ধ রাষ্ট্র, টেরোরিজম, এক্সট্রিমিজম, অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার, এবং বাংলাদেশও যাতে পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে এই সুদী বৃদ্ধ সেই জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। এত স্পর্ধা হয় কি করে বলার যে বে অফ এই ভারত মহাসাগরের একমাত্র কাস্টোডিয়ান বাংলাদেশ, এই বলা স্পর্ধা ইউনূসের হয় কি করে? আসলে বেজায় ধাক্কা খেয়েছেন যখন কাকুতি মিনতি করছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক। চীনে আসার আগে ভারত সফরে যাওয়ার পরিকল্পনা ছিল, আমরা তো দরজাটা মুখের উপর বন্ধ করে দিয়েছি, খুলবো না। কেন খুলবো না? জঙ্গি মদতে যে সরকার আছে এবং যে সরকার অনির্বাচিত, অসাংবিধানিক, সেই সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো অভিপ্রায় ভারত সরকারের নেই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে কোনো সরকার বাংলাদেশে আসলে সেই সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে। ইউনূস যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন, আমরা বাংলাদেশের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করব, কারণ উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার্স। আর চীনের সঙ্গে আমাদের সম্পর্কে চাপানুতল আছে, চড়াই উতরাই আছে, কিন্তু এটাও ইউনূসের জেনে রাখা উচিত, ড্রাগন আর হাতি এখন একসঙ্গে নাচবে। এটা যেন ইউনূস ভুলে না যায়। সব রকম ব্যবসা করতে পারে চীনারা, ওখানে বাংলাদেশে মাল তৈরি করে বিদেশেও সাপ্লাই করতে পারে, চীনের বাজারকেও ধরতে পারে। $6 বিলিয়ন ঋণ আছে চীনের কাছে, সেই ঋণ বাংলাদেশ শোধ করতে পারবে? সুদের হার কমানোর জন্য তো পিরাপিরি করছে, তাই ইউনূস এই নতুন প্রপোজাল দিয়েছে। দেখুন, বাংলাদেশের বাড়িতে চীন বিনিয়োগ করতে পারে, অতীতেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে, আমাদের কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। কিন্তু ইউনূস যদি উস্কানিমূলক মন্তব্য করে, সেভেন সিস্টারকে নজরে রেখে, সেভেন সিস্টারকে কি বলবো, ডিস্টার্ব করার কোনো নীল নকশা যদি বাংলাদেশের মাটি থেকে তৈরি হয়, আমরা তো মুখে কুলু পেটে থাকবো না। ইতিমধ্যেই জসিমউদ্দিন রহমানির মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সেভেন সিস্টারকে ভাঙার হুমকি দিয়ে আসছে। লালমনিরহাটে পরিত্যক্ত এয়ার স্ট্রিপে, যেটা আমাদের চিকেন নেকের খুব কাছে, পাকিস্তানের ISI ডিজি ঘুরে গেছেন, জসিমউদ্দিন রহমানিও সেখানে ছিলেন। আসলে ইউনূসের ছকটা হলো খুব পরিষ্কার, চীনকে কাছে টেনে, পাকিস্তানকে কাছে টেনে ভারতের উপর চাপ সৃষ্টি করা। দেখুন, চীন ভারতের সঙ্গে তার সম্পর্কের ওই বললাম টেনশন আছে। 2020 আগের অবস্থা এখনো হয়তো আসেনি, কিন্তু বিমান পরিষেবা চালু হচ্ছে, মানস সরোবর তীর্থক্ষেত্রের জন্য খুলে দেওয়া হবে, চীনা বিনিয়োগ আসবে। কাজানে ব্রিক্সের সম্মেলনে পার্শ্ব বৈঠকে শি জিনপিং এবং মোদিজির বৈঠক হয়েছে, এবং তারপরে স্পেশাল রিপ্রেজেন্টেটিভদের তরফে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। বরফ গলছে। দুই বৃহৎ প্রতিবেশীর মধ্যে সম্পর্কে টানাপোড়েন থাকতে পারে, সেই টানাপোড়েনকে এক্সপ্লয়েট করার সুযোগ খুঁজছে ইউনূস। কিন্তু ও জানে না বাংলাদেশকে নিছক যে পুঁজি চীন বিনিয়োগ করেছে, সেই পুঁজির নিরাপত্তা ছাড়া আর চীন কিছুই চায় না। বাংলাদেশের প্রতি তাদের বাড়তি কোনো আকর্ষণ নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখছেন না,
শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছিল? চীনের কোলে উঠে গেছিল। তো এমন ঋণের ফাঁদে পড়েছিল, তাই নতুন দেশনায়ক শ্রীলঙ্কার ভারত সফর করলেন। দিশারা নায়ক মোদিজি ও বিমস্টেক সম্মেলনের পরে 3 দিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কায় যাচ্ছেন। মালদ্বীপের মুইজ্জু একেবারে চীনের কোলে উঠে গিয়েছিল, সেও চীনের ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে। ভারত বলছে ঋণ নয়, গ্র্যান্টি নেট দেবো আর ইনভেস্টমেন্ট করবো। মুইজ্জুরও সুর বদল। নেপাল এবং ভুটান থেকে অফুরন্ত হাইড্রো ইলেকট্রিক পাওয়ার হয়, সেটা বাংলাদেশে যেতে গেলে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হয়। কথায় কথায় উত্তর পূর্ব ভারতকে লক্ষ্য করে হুমকি দেওয়া, পরোক্ষে থ্রেট করা, এসব বেশি দিন বরদাস্ত হবে না। আদানি আবার পুরো মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে, কারণ প্রেজেন্ট বিলটা ইউনুস মেটাচ্ছে, কিন্তু বকেয়া এখনো মেটায়নি। আমরা বলছি না আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আছি, সেই জন্য আদানি গোষ্ঠী অনেকটা ক্ষতি স্বীকার করেছে এখনো, তাও তারা কিন্তু আবার নতুন করে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে। এবার ইউনুস যখন উত্তর পূর্ব ভারতকে ডিস্টার্ব করার পরিকল্পনা করছে, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? চট্টগ্রাম বাংলাদেশের নিরাপদ থাকবে তো? স্নেহকুমার চাকমা দিল্লিতে এসেছিলেন সেই 4 দশকের একেবারে শেষের দিকে, প্যাটেলের সঙ্গে দেখা করেছিলেন, নেহেরুজির সঙ্গে দেখা করেছিলেন যে চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত হয়। নেহেরুজি সেই দাবি গুরুত্ব বোঝেননি, সেই জন্যই চট্টগ্রাম আজ বাংলাদেশের অংশ। এবং বালুচিস্তানের ক্ষেত্রেও পণ্ডিত নেহেরুর ভুল নীতির খেসারত আমাদের দিতে হচ্ছে। একসময় চট্টগ্রামে সনাতনী জনসংখ্যা যা ছিল এখন অনেকটা কমে গেছে। চট্টগ্রামে সনাতনীদের মধ্যে আবেগ আছে ভারতের সঙ্গে মিশে যাওয়ার, কিন্তু ভারত আধিপত্যবাদ প্রশ্রয় দেয় না, আগ্রাসনকে প্রশ্রয় দেয় না। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় লাগাতার বাংলাদেশের মাটি থেকে উত্তর পূর্বকে নিশানা করা হয়, তাহলে পরিকল্পিত পরিস্থিতিতে আমাদের নতুন করে মিশন চট্টগ্রামের কথা ভাবতে হবে। দেখুন, ভারত খুব বড় শক্তি, আর্থিক শক্তি, সামরিক শক্তি। তাই ভারত, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যদি চট্টগ্রাম অ্যানেক্স করে, হ্যাঁ, দুনিয়া জুড়ে প্রবল সমালোচনা হবে, ভারতকে সাম্রাজ্যবাদী দেশ বলে চিহ্নিত করার চেষ্টা হবে। আমি কিন্তু বলছি যদি হয়, কিন্তু আলটিমেটলি সবটাই থিতিয়ে যাবে। চীন তার মিলিটারি মাসল, তার ইকোনমিক স্ট্রেংথের জন্য সম্পূর্ণ অবৈধভাবে তিব্বত দখল করে রেখেছে। তিব্বতীদের স্বাধীনতার দাবিকে নস্যাৎ করে দিয়েছে, অত্যাচার করেছে, তাইওয়ানের দিকে নজর দিচ্ছে, তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ বলছে। এই যে তিব্বত এতদিন ধরে চীন দখল করে আছে, সমালোচনা হয়েছে, কিন্তু চীনের আর্থিক সামরিক শক্তিকে কেউ কি তুচ্ছ করতে পারে? ভারতও তুচ্ছ করে না। তাই ভারতের আর্থিক সামরিক শক্তিকেও যদি ইউনুস খাটো করে দেখার পরিকল্পনা করে, চরম খেসারত দিতে হবে, চরম খেসারত। আবার নতুন করে মিশন চট্টগ্রাম শুরু হতে পারে। আমরা চাই না। আমরা জানি চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, সেখানে সনাতনীদের উপর হামলা হচ্ছে, বৌদ্ধদের উপর হামলা হচ্ছে, আমরা সব জানি। আমরা কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি, বিশ্ব জনমত তৈরি করি, এবং এখনো করছি। ইউনুস স্টেট অফ ডিনায়ালে আছে, কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে, 7 সিস্টারের দিকে যদি ইউনুসের জঙ্গি শাহী চোখ তুলে তাকায়, কোন চক্রান্তের নীল নকশা তৈরি করে, তাহলে জেনে রাখুন আমরাও বাধ্য হব মিশন চট্টগ্রাম শুরু করার ব্যাপারে সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে।
একেই তো ওই চট্টগ্রাম কক্সবাজার খুব ভালনারেবল, নাপ নদীর উপারেই তো আরাকান প্রদেশ, আরাকান আর্মি তো মাঝে মধ্যেই ঢুকে পড়ে, অত্যন্ত ভালনারেবল। বাংলাদেশের সেনাপ্রধান কি বলেছেন? ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে বাংলাদেশের অখণ্ডতা সুনিশ্চিত হবে, বিশেষ করে ভারত মায়ানমার, এই বাংলাদেশ মায়ানমার সীমান্ত। কিন্তু ইউনূস সেনাবাহিনীর এই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বারবার করে জঙ্গি জিহাদিদের হাতের তামাক খাচ্ছেন। সেই জন্যই বলছেন যে ল্যান্ডলক সেভেন সিস্টার, আরে আমরা জানি ওটা ল্যান্ডলক। সেভেন সিস্টার ভারতের ইন্টিগ্রাল পার্ট। ভারতবর্ষের কোস্ট লাইন বাংলাদেশের থেকে 10 গুণের বেশি। সমস্যা হলেও আমরা সামলে নেব। আর ভারত মহাসাগরের কাস্টোডিয়াল একমাত্র বাংলাদেশ। কে বলল ওকে? কে বলল ইউনূসকে মনের মাধুরী মিশে এসব বলা? বামন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন? আমরা প্রথম থেকেই বলছি যে বাংলাদেশ পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করছে। একটা ধর্মান্ধ্র রাষ্ট্রে পরিণত হওয়ার সমস্ত উপাদান বাংলাদেশে মজুদ, এবং ইউনূসের সমর্থকরা ভারতকে রক্তাক্ত করতে চায়, বিশেষ করে চিকেন নেক উত্তর পূর্ব ভারতে তারা হামলা চালাতে চায়। এবং জঙ্গি রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশকে মদদ দিচ্ছে। ওই জামায়াত, রাজাকার, আল বদর, আল সাম, হেফাজত, হিজবুত তাহরির, এই যে কনগ্লোমারেট, সঙ্গে আইএসআই, এরা ভারতীয় উপমহাদেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক শক্তি। এদের আস্ফালন যদি বন্ধ না হয়, আমাদেরও অন্য কিছু ভাবতে হবে। সবার আগে আমাদের সার্বভৌমত্ব, 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা। সেই নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন উঠলে, কেউ যদি ভারত মার দিকে আঙুল তোলে, সেই আঙুল আমরা ভেঙে দিতে পারি। এটা যেন ইউনূস আর তার জঙ্গি সহযোগীরা মনে রাখে।